সে তোমাকে এত সহজে বদলে ফেলল। এক মুহূর্তেই সব শেষ। কাল পর্যন্ত তুমি তার সব কিছু ছিলে। সকালবেলার প্রথম গুড মর্নিং, রাতের শেষ কল, সব কথা, সব রাত, সে সব তোমার সাথে শেয়ার করত। আর আজ, যার জীবনে তুমি ছিলে না কখনো, সে এগিয়ে গেছে, কারো অন্যের সাথে হাসছে, আর তুমি ভাঙা টুকরো হয়ে এক কোণে পড়ে আছো। নিজের সঙ্গে একটাই প্রশ্ন বারবার করছো, আমি কেন? আমি কি যথেষ্ট ছিলাম না? আমি কি ভুল করে ফেলেছিলাম? সেই যন্ত্রণা যা বুকের ভেতর চুবোয়, যা ঘুম কেড়ে নেয়, ভাবনাগুলোকে গেঁজে ফেলে, এটাই আসল মূল। আর এই মূলটাই তোমাকে শেষ করে দিতে পারে, বা এমন একজন করে তুলতে পারে যে একদিন সে তোমাকে দেখে নিজে নিজেকে ঘৃণা করবে যে সে তোমাকে হারিয়েছে। এখন ভালো করে শুনো, এই গল্প এখানেই শেষ হয় না। এটা তো এখান থেকে শুরু, কারণ এখানেই সেই মোড় যেখানে তুমি পড়েও উঠে আসতে পারো, যেখানে তুমি নিজেকে এমন একজন করে তুলতে পারো যাকে সে উড়িয়ে দেবার কথা ভাবতেও পারবে না, ভুলতেও পারবে না। কিন্তু মনে রেখো, এটা বদলা নয়, এটা কোনো সস্তা প্রতিশোধের গল্প নয়, এটা তোমার পুনর্জন্ম। তুমি এখন কাউকে ইমপ্রেস করার জন্য নয়, বরং নিজের ওপর মাস্টারি অর্জন করার জন্য উঠবে। তুমি নিজের এহসাসাত, নিজের কাজ এবং নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখবে, কারণ এটাই আসল স্টোইক শক্তি। সেই শক্তি যা বাহির থেকে নয়, ভিতর থেকে জন্ম নেয়। আর যখন এই শক্তি তোমার মধ্যে জাগ্রত হবে, তখন তুমি তাকে কল করবে না, মেসেজ করবে না, কিংবা ব্যাখ্যা দেবে না যে সে কি হারিয়েছে, কারণ সে নিজেই বুঝে যাবে। যেদিন সে তোমাকে দেখবে শান্ত, আত্মবিশ্বাসী আর অজেয় অবস্থায়, তখন তার মধ্যে ঈর্ষা নয়, আফসোস জ্বলে উঠবে। এমন একটি আফসোস যা তার রাতের ঘুম উড়িয়ে দেবে। কিন্তু এই পথটা সহজ না, এতে আছে ব্যথা, শৃঙ্খলা, আর সবচেয়ে বেশি দরকার ছেড়ে দিতে শেখার। তোমাকে শিখতে হবে কিভাবে তোমার ব্যথাকে জ্বালানিতে পরিণত করতে হয়, তোমার রাগকে ফোকাসে পরিণত করতে হবে, আর তোমার দুর্বলতাকে শক্তিতে রূপান্তর করতে হবে। কারণ যখন তুমি এটা করতে পারবে, তখন তুমি সেই মানুষ হয়ে উঠবে যিনি কারো স্বীকৃতির দরকার পড়ে না, যে ঘরে ঢুকলেই সম্মান আদায় করে, এক শব্দ না বলেই। এটাই সেই স্টোইক মানুষ হওয়া, যে পরাজয়ের পরও বিজয়ী হয়। তো এখন এক কাজ করো, আগে এই ভিডিওটা লাইক করো, কারণ এটা তোমার প্রথম ধাপ, শক্তি ফিরে পাওয়া। এবং নিচের কমেন্টে লেখো, আমি আমার শক্তি ফিরে নিচ্ছি। কারণ যখন তুমি এটা লেখো, তুমি নিজের সঙ্গে একটা প্রতিশ্রুতি দাও, একটা প্রতিশ্রুতি যে আর কোনো ব্যথা, কোনো প্রত্যাখ্যান তোমাকে ভাঙতে পারবে না। কারণ তুমি আর আগের মতো নেই, এখন তুমি একজন পুরুষ হয়ে ওঠার পথে আছো। তো শুরু করি। প্রথমে বোঝো, সে তোমাকে কেন বদলে ফেলল। আসো, আজ একদম সত্যি কথা বলি। সেই প্রশ্ন যা রাতে তোমাকে ঘুমোতে দেয় না, সে আমাকে কেন বদলে ফেলল। তোমার মনের মধ্যে বারবার সেই দৃশ্য আটকে যায়, মনে পড়ে একই প্রশ্ন বারবার। আর হ্যাঁ, ওকে দোষ দেওয়াটা সহজ, বলো ও তো ছিল শুধু বাহ্যিক, ও কখনো সত্যিই ভালো ছিল না, ও তোমার মূল্য বুঝল না। কিন্তু সত্যিটা এটার থেকে অনেক গভীর। আসলে বুঝতে হবে ও কেন তোমাকে বদলালো, সেটা ওর ব্যাপার না, তোমার ব্যাপার। কারণ যতক্ষণ না তুমি বুঝবে কোথায় ভুল হলো, ততক্ষণ ওই একই ভুল তোমার জীবনে বারবার ফিরে আসবে। এখন কড়া কথা শুনো, ও তোমাকে বদলালো কারণ ও মনে করেছিল ও পারবে। মানুষ শুধু সেগুলোকেই বদলায় যেগুলো তাদের বদলানো যায় বলে মনে হয়। আর এর মানে হলো, কোথাও না কোথাও তুমি তাকে এটা অনুভব করিয়ে দিয়েছ যে সে যেভাবে ইচ্ছা আচরণ করুক, তুমি সব সময়ই ওখানেই থাকবে। হয়তো তুমি খুব বেশি উপলব্ধ হয়ে গিয়েছিলে, খুবই পূর্বানুমেয়, খুব সহজ। সে জানত কখন তুমি কল করবে, কখন তুমি ক্ষমা চাবে, কখন তুমি নিজেকে দোষ দেবে। কারণ তুমি তাকে চ্যালেঞ্জ করা বন্ধ করে দিয়েছিলে। আর যখন কারো মনে হয় যে সামনে আর কোনো রহস্য নেই, আর কোনো অনিশ্চয়তা নেই, তখন আকর্ষণ শেষ হয়ে যায় এবং এখান থেকেই সব কিছু ধীরে ধীরে পড়তে শুরু করে। ধীরে ধীরে তুমি তার কমফোর্ট জোন হয়ে গিয়েছিলে, কিন্তু কৌতূহল ছিল না। মানুষ তখনই যায় যেখানে তাকে চ্যালেঞ্জ মেলে, যেখানে তাকে নিজের মূল্য প্রমাণ করতে হয়। এটাই হিউম্যান সাইকোলজি। এখন এটাকে ভুল বুঝবে না। এর মানে এই নয় যে তুমি দুর্বল ছিলে বা কম ভালোবাসা দিয়েছ। হয়তো তুমি অনেক দিয়েছ, কিন্তু একসময় নিজের কথা ভুলে গিয়েছিলে। তুমি ওকে বাঁচাতে গিয়েছ, কিন্তু নিজের অস্তিত্ব হারিয়েছ। এখান থেকেই ভারসাম্য ভেঙে গেল। সে এখন তোমাকে চ্যালেঞ্জ না দিয়ে নিশ্চিত মনে করতে শুরু করল। কিন্তু ভালো খবর হলো, এই গল্প এখানেই শেষ হয় না। কারণ এখন সময় এসেছে গল্পের পাতা ঘোরানোর।
স্টোইক দর্শন বলে তোমার নিজের মন নিয়ন্ত্রণে আছে, বাইরের ঘটনার ওপর নয়। যদি তুমি এটা বুঝে যাও তাহলে তোমার আসল শক্তি এখান থেকেই শুরু হবে। তুমি তার সিদ্ধান্ত বদলাতে পারবে না, না পারো তাকে অন্য কাউকে বেছে নিতে বাধা দিতে। কিন্তু তুমি ঠিক করতে পারো যে এখন থেকে তোমার মূল্য আর কেউ ঠিক করবে না, না সে না অন্য কেউ। কারণ সত্যি কথা হলো, সে চায় না যে তুমি বুঝতে পারো তোমার মূল্য কখনো তার ভালোবাসার ওপর নির্ভর করেনি। সেটা সবসময় তোমার ভিতরেই ছিল। আর যেদিন তুমি এই সত্যি বুঝে যাবে, তোমার ভিতরে একটা নতুন শক্তি জন্ম নেবে, অজেয় আত্মবিশ্বাসের। এখন আসি কৌশলের কথায়। স্টোইসিজম তোমাকে শেখায় আবেগ নিয়ন্ত্রণ করতে, আর ডার্ক সাইকোলজি শেখায় কিভাবে সেই নিয়ন্ত্রণ দিয়ে মানুষকে তোমার উপস্থিতি অনুভব করানো যায়। অর্থাৎ এখন তোমার তার অনুশোচনার পিছনে ছুটতে হবে না, তোমাকে এমন হতে হবে যে সে নিজেই ভাববে, আমি কি হারিয়ে ফেললাম। মনে রেখো, রিপ্লেসড হওয়াটা তোমার পরিচয় নয়। তোমার পরিচয় হলো তুমি কিভাবে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াতে শিখলে। তুমি কি প্রত্যাখ্যানের বোঝায় ভেঙে পড়বে, নাকি সেই ব্যাঠাকে জ্বালানি বানিয়ে এমন একজন হয়ে উঠবে যিনি এখন আর কাউকে বদলানোর কথা ভাবেও না। একটু থেমে এই কথাটা অনুভব করো। এই যাত্রা তার আফসোসের জন্য নয়, তোমার বিকাশের জন্য। এখন তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে যে তুমি অটুট, আর এটা শুরু হয় একটা সিদ্ধান্ত থেকে। তার কথা ভাবা বন্ধ করো আর নিজের দিকে মনোযোগ দাও। তো এখন একটা কাজ করো, যদি তুমি সত্যি তোমার শক্তি ফিরে পাওয়ার জন্য প্রস্তুত হও, তাহলে এই ভিডিওটা লাইক করো আর নিচে কমেন্টে লেখো, আমি আমার শক্তি ফিরে নিয়ে আসছি। কারণ প্রতিবার যখন তুমি এই শব্দগুলো লেখো, তুমি তোমার ভিতরে সেই বীজ বপন করো, যার থেকে একদিন এমন এক স্টোইক মানুষ জন্ম নেবে যাকে কেউ হারাতে চাইবে না, কিন্তু সবাই মনে রাখবে। নম্বর 2, সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে যাও। এখন যখন তুমি এই সত্যি মেনে নিয়েছ কেন সে তোমাকে বদলে ফেলল, তখন অ্যাকশন নেবার সময় এসে গেছে। আর আমি যে পদক্ষেপটা বলবো সেটা সবচেয়ে কঠিন, কারণ এর জন্য সাহস, অহং নিয়ন্ত্রণ আর শক্তি দরকার। কিন্তু এটাই সেই পদক্ষেপ যা গেমটাই পাল্টে দেয়। তোমার এখন করতে হবে পুরোপুরি অদৃশ্য হয়ে যাওয়া। হ্যাঁ, একদম অদৃশ্য। কোনো মেসেজ নয়, কোনো কল নয়, কোনো স্ট্যাটাস ভিউ নেই, কোনো স্টোরি রিয়্যাক্ট নেই, এমনকি ওর সোশ্যাল মিডিয়ায় একটা লাইকও নেই। পুরোটা চুপচাপ। কারণ মনে রেখো, তোমার নীরব থাকা কখনো কখনো হাজারো কথার চেয়ে বেশি প্রভাব ফেলে। দেখো, এই মুহূর্তে সে ঠিক এটাই আশা করছে যে তুমি ওর পিছনে ছুটে আসবে, তাকে প্রমাণ করবে যে তুমি এখনও তাকে চাও, তাকে সরি বলবে বা দেখাবে যে তুমি এখনও তাকে ছাড়া থাকতে পারো না। আর প্রতিবার যখন তুমি এমন করো, তুমি তার মনে চেপে বসো যে হ্যাঁ, এটা এখনও আমার নিয়ন্ত্রণের মধ্যে আছে। কিন্তু যখন তুমি হঠাৎ করে সরে দাঁড়াও, নিজের এনার্জি, নিজের উপস্থিতি, নিজের মনোযোগ পুরোপুরি চলে গেলে একটা শূন্যতা তৈরি হয়। আর মানুষের মাথা ওই খালি জায়গাটা সহ্য করতে পারে না। সে ভাবতে শুরু করে, হঠাৎ কেন সে চুপ হয়ে গেল? সে কি কারো অন্য কাউকে খুঁজে পেয়েছে? সে কি এখন আমাকে ভোলা শুরু করেছে? আমি কি ভুল করেছিলাম ওকে ছেড়ে দিয়ে? এটাই জিগার্নিক এফেক্ট। যখন কারো মনের মধ্যে কোনো গল্প অসম্পূর্ণ থাকে, তখন সে বারবার সেটা শেষ করার চেষ্টা করে। তোমার নীরবতা ওর সবচেয়ে বড় মানসিক যন্ত্রণা হয়ে উঠবে, কারণ এখন তার কাছে আর কোনো উত্তর নেই, কোনো ক্লোজার নেই, শুধু অসম্পূর্ণ চিন্তা আর অস্থিরতা। আর এটাই তোমার ডার্ক অ্যাডভান্টেজ। এখন সে বুঝতে পারবে না তুমি কি ভাবছো, সে জানতে পারবে না তুমি এগিয়ে গেছো নাকি না। আর যখন এই অনিশ্চয়তা বাড়বে, তখন তার মধ্যে আফসোসও বাড়বে। এখন দেখো, এটা সহজ না। যখন মন জড়িয়ে থাকে, তখন একটা মেসেজ পাঠানোর মন খুব করে। মনে হয় একবার বুঝিয়ে দিই, হয়তো সে বদলে যাবে। কিন্তু সত্যি কথা হলো, প্রতিবার যখন তুমি রিচ আউট করো, তুমি ঘড়িটা রিসেট করে দাও আর তাকে আবার শক্তি দাও। আমরা এবার সেই ভুল আর করব না। এখন আমরা বড় খেলা খেলছি, আর এই খেলায় তোমার সবচেয়ে বড় অস্ত্র হলো নীরবতা। মনে রেখো, পিছিয়ে যাওয়া মানেই পালানো নয়, এটা হলো তোমার শক্তি ফিরে নেওয়া, নিজের ভিতরের এনার্জি সংরক্ষণ করা। সেই এনার্জি যা আগে তুমি অন্য কারো ওপর খরচ করতে, এখন সেটা তোমার নিজের জন্য লাগাতে হবে। তোমার উপস্থিতির মূল্য সে এখন আর বুঝতে পারছে না, কিন্তু তোমার অনুপস্থিতি তাকে সব শিখিয়ে দেবে। সে এখন সেই শূন্যতায় নিজের সাথে লড়বে। সে ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে যাবে যে তুমি এখন কোথায় গেছো, আর ঠিক সেখান থেকে তার পস্তানো শুরু হবে আর তোমার উত্থানের। মার্কাস অরেলিয়াস বলেছিলেন, তোমার নিজের মনে নিয়ন্ত্রণ আছে, বাইরের ঘটনাগুলোতে না। এটি স্টোইসিজমের মূল। যখন তুমি সরে যাও, তখন তুমি আর ওর কাজকর্মে নয়, নিজের অনুভূতিতে প্রতিক্রিয়া দেওয়া বন্ধ করে দাও। তুমি আর কারো ভ্যালিডেশনের উপর নির্ভরশীল থাকো না, তুমি নিজের মালিক হয়ে যাও। এখন যদি সত্যিই তোমার জীবনের নিয়ন্ত্রণ ফিরে পেতে চাও, তাহলে কমেন্টে লেখো, আমি নিজের শক্তি ফিরিয়ে নিচ্ছি।
কারণ প্রতিবার তুমি যখন এই শব্দগুলো লেখো, তুমি নিজের মধ্যে একটা প্রতিজ্ঞা পুনরায় করো যে এখন থেকে কেউ তোমাকে সংজ্ঞায়িত করতে পারবে না, তুমি নিজের গল্পের মালিক হবে। নম্বর 3, দ্য গ্লো আপ এফেক্ট। এখন যেহেতু তুমি খামোশ একটা শূন্যতা তৈরি করে ফেলেছ, তাই এখন সময় এই পুরো যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে মনোযোগ দেওয়ার। এই জায়গা থেকেই তোমার আসল পরিবর্তন শুরু হবে। কারণ এখন যখন সে ভাবছে হঠাৎ করে সে কেন কথা বলা বন্ধ করে দিল, সে কি এখন অন্য কারো মধ্যে ব্যস্ত, আমি কি তার জন্য এখন আর কোনো মানে নেই, ঠিক তখনই তুমি সেই সময় নিজেকে নতুন করে গড়ে তোলার জন্য ব্যবহার করছো। প্রতিটি অংশ আপগ্রেড করছো যেগুলোকে আগে তুমি তার জন্য উপেক্ষা করেছিলে। আর এটাই হলো দ্য গ্লো আপ এফেক্ট, যেখানে তুমি শুধু তোমার লুকসই না, তোমার আত্মাকেও নতুন রূপ দাও। যখন একজন পুরুষ নিজেকে উন্নত করে, সে শুধু পরিবর্তিত হয় না, সে অজেয় হয়ে ওঠে। আর যখন সেই মহিলা যে তোমাকে ছেড়ে গিয়েছিল একদিন তোমার বদলে যাওয়া রূপ দেখবে, তখন সে শুধু আফসোস করবে না, সে নিজেকে ঘৃণা করবে যে সে তোমাকে হারিয়েছে। গ্লো আপ মানে কি? এটা শুধু কাপড়, মুখ বা শরীর পর্যন্ত সীমাবদ্ধ নয়। এটা তোমার শরীর, মন, বন্ধু, পরিবার আর তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে পুনর্জন্মের প্রক্রিয়া। প্রথম ধাপ হলো শরীর। এখন সময় তোমার শরীরকে অস্ত্রের মতো গড়ে তোলার। এটা অহংকার নয়, এটা আত্মবিশ্বাস। জিম যাও, দৌড়াও, ওজন তোলো, তোমার রুটিন বদলাও, এমন কাপড় পরো যা তোমাকে রেসপেক্ট দেয়। মুখের যত্ন নাও, পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, আর তোমার হাঁটার স্টাইলে সেই স্থিরতা নিয়ে আসো যা কেবল স্টোইক পুরুষদের থাকে। কারণ যখন তুমি ভালো দেখাও, তখন নিজের প্রতি তোমার আত্মবিশ্বাস বাড়ে। যখন সে তোমার নতুন ছবি দেখবে বা তোমার সম্পর্কে কারো কাছ থেকে শুনবে, তখন সে বুঝে যাবে তুমি আর সেই মানুষ নও যাকে সে ছেড়ে চলে গিয়েছিল। তুমি এখন তার চেয়ে অনেক ভালো হয়ে গেছো। দ্বিতীয় ধাপ হলো মন। এখন তোমার মাইন্ডসেট আপগ্রেড করো। স্টোইসিজম আমাদের শেখায় যে আসল নিয়ন্ত্রণ বাইরের জগতের ওপর নয়, নিজের চিন্তার ওপর। নিজেকে জিজ্ঞেস করো, তুমি তোমার মস্তিষ্ককে কি খাওয়াচ্ছ? ভাঙা সম্পর্কের স্মৃতি নাকি নতুন শেখা? এখন বই পড়ো, নতুন স্কিল শেখো, নতুন অভিজ্ঞতা নাও, তোমার চিন্তার স্তর উন্নত করো। তুমি যদি শক্তিশালী হও, তোমার উপস্থিতি চুম্বকের মতো আকর্ষণীয় হয়ে উঠবে। মানুষ তোমার চিন্তা, তোমার শান্তি, তোমার শক্তির কাছে টানবে। আর যখন সে দেখবে যে তুমি আর সেই পুরনো আবেগপ্রবণ মানুষ নও, বরং একজন নিয়ন্ত্রিত, আত্মবিশ্বাসী এবং বুদ্ধিমান পুরুষ হয়ে উঠেছ, তখন তার হৃদয় ভেতর থেকে নড়ে উঠবে। তৃতীয় ধাপ হল পরিবেশ। এখন তোমার চারপাশের মানুষদের দেখো, তারা কি তোমাকে উঁচুতে তুলে দিচ্ছে নাকি নিচে টানছে? এখন তাদের সাথে থেকো যারা তোমাকে অনুপ্রেরণা দেয়, যারা তোমাকে চ্যালেঞ্জ করে। তোমার সোশ্যাল প্রুফই তোমার মূল্য দেখায়। যখন সে দেখবে যে এখন তুমি উচ্চমানের মানুষদের সাথে আছো, হাসছো, এগিয়ে যাচ্ছ এবং তাকে ছাড়াও তোমার জীবন থ্রাইভ করছে, তখন সে ভিতর থেকে ভেঙে পড়বে। কারণ সে বুঝবে এখন সে আমাকে নয়, নিজের উন্নতিকেই পছন্দ করেছে। চতুর্থ ধাপ হল লক্ষ্য। এখন সেই সব স্বপ্নগুলো মনে করো যেগুলো তুমি কারোর জন্য আটকে রেখেছিলে। সেই কাজ, সেই জেদ, সেই ক্যারিয়ার যা তুমি পিছিয়ে দিয়েছিলে। এখন সময় এসেছে তার মধ্যে আগুন লাগানোর। যখন একজন পুরুষ তার লক্ষ্য নিয়ে এগোয়, তখন পুরো দুনিয়া তার সামনে মাথা নোয়ায়। তার চোখে ঝলক, চলনে স্থিরতা আর কণ্ঠে আত্মবিশ্বাস আসে। আর ঠিক এই মুহূর্তেই সেই মহিলা বুঝতে পারে যে যে পুরুষকে সে ছেড়ে গিয়েছিল, এখন আর সে পুরনো মানুষটা নেই, সে এখন বড় কিছু হয়ে উঠেছে। এটাই হলো গ্লো আপ ইফেক্ট। তোমার উদ্দেশ্য কাউকে পস্তানো নয়, নিজের প্রতি গর্ববোধ করা। কারণ যখন তুমি নিজের সাথে খুশি থাকো, জীবন যখন পূর্ণ হয়ে যায়, তখন সেই অনুশোচনা নিজে থেকেই তার হৃদয়ে পৌঁছে যায়। তোমাকে কিছু বলার দরকার পড়বে না, তোমার পরিবর্তন নিজেই কথা বলবে। সত্যিকারের আত্মবিশ্বাস তখন জন্মায় যখন তোমার নিজেকে প্রমাণ করার দরকার পড়ে না। তো এখন যদি তুমি তোমার গ্লো আপ যাত্রা শুরু করতে প্রস্তুত হও, তবে নিচে কমেন্টে লেখো, আমি অজেয়। এটা অনুভব করো, জোরে বলো, কারণ এখন তোমার কাহিনীর নতুন অধ্যায় শুরু হয়ে গেছে। সেই অধ্যায় যেখানে তুমি শুধু রাজাই করো না, নিজের জীবনের মালিকও হও। 4. নীরবতার কুশলতা আয়ত্ত করো। নীরবতা, এটা একটা জিনিস যা মানুষ প্রায় কম মূল্যায়ন করে, কিন্তু আসলে এটা সবচেয়ে শক্তিশালী অস্ত্র। জীবনেও এবং সেই সময়েও যখন তুমি চাও যে সেই মেয়ে যিনি তোমাকে বদলি করেছে সে তোমাকে মিস করুক, তোমার কথা ভাবুক এবং তার সিদ্ধান্ত নিয়ে অনুতপ্ত হোক। কিন্তু মনে রেখো, নীরবতা মানে শুধু কথা বলা বন্ধ করে দেওয়া নয়। না, এটা একটা স্ট্র্যাটেজি, একটা পাওয়ার মুভ যা পুরো গেমটাই উল্টে দেয়। দেখো, যখন কেউ তোমাকে ছেড়ে চলে যায়, ও আশা করে তুমি ভেঙে পড়বে। ও চায় তুমি এক্সপ্লেইন করো, জাস্টিফাই করো বা ওকে মানানোর চেষ্টা করো। ও চায় তুমি কিছু বলো যাতে ওর নিজের পাওয়ার অনুভব করতে পারে।
কিন্তু আসল পাওয়ার তো সেই মানুষের কাছে থাকে যে চুপ থেকেও সব কিছু বুঝিয়ে দেয়। এখন ভাবো, যখন তুমি চুপ থাকো তখন একটা খালি জায়গা তৈরি হয়, এবং মানুষের ফিতরত এমন যে ও খালি জায়গাটা সহ্য করতে পারে না। যখন কেউ কিছু বলে না, তখন মস্তিষ্ক এখন নিজেরাই প্রশ্ন তৈরি করে, কেন বলল না? সে কি এখন আমাকে ভুলে গেছে? সে কি কারো সাথে আছে? আর এই প্রশ্নগুলো, এই অনুত্তরিত প্রশ্নগুলো তাকে ভিতর থেকে ভেঙে দেয়। সে ভাবতে শুরু করে যে হয়তো সে কোনো ভুল করে ফেলেছে। মার্কাস অরেলিয়াস বলেছিল, তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করতে পারো, বাইরের ঘটনা নয়। এটা বুঝে নাও আর তুমি শক্তি খুঁজে পাবে। মানে যদি তুমি নিজের প্রতিক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করতে শেখো, তাহলে অন্য কেউ তোমাকে বিরক্ত করার ক্ষমতা পাবে না। নীরবতা হলো সেই আত্মনিয়ন্ত্রণ। যখন তুমি চুপ থাকো, তখন তুমি নিজেকে সেই ইমোশনাল ফাঁদ থেকে বের করে আনছো যেখানে সে চেয়েছিল তুমি আটকে পড়ো। এখন তুমি তার নিয়মে খেলছো না। তোমার প্রত্যেকটা না বলা তোমার কন্ট্রোল দেখায়। ডার্ক সাইকোলজিতে সাইলেন্সকে বলে সাইকোলজিক্যাল ডিসরাপ্টার। কারণ যখন তুমি থেমে যাও, যখন তোমার কোনো রিয়াকশন আসে না, তখন সামনের মানুষটা অস্বস্তিতে পড়ে। সে ভাবে, কেন কথা বলছো না? এখন কি তাকে আমার কোনো কেয়ার নেই? সে কি চলে গেছে? সে যত বেশি ভাববে তত বেশি নিজের মধ্যে হারিয়ে যাবে। আর সেই সাইলেন্সই হবে সেই আওয়াজ যা তার মস্তিষ্কে বাজবে, বারবার শোনা যাবে। কিন্তু একটা কথা মনে রেখো, সাইলেন্স মানে এই নয় যে তুমি চিরকালের জন্য হারিয়ে যাবে। এর মানে হলো, যখন তুমি বলবে তখন শুধু তোমার শর্তে বলবে। তুমি যখন প্রতিক্রিয়া দেবে, সেটা হবে তোমার শান্তি আর শক্তি নিয়ে, কোনো আবেগ নিয়ে নয়। তোমার প্রতিটি কথা একটা স্টেটমেন্ট হওয়া উচিত যে এখন তুমি নিয়ন্ত্রণে আছো। হ্যাঁ, এটা সহজ না। যখন তুমি কারো প্রতি সত্যি মনের সম্পর্ক রাখো, তখন চুপ থাকা সবচেয়ে কঠিন কাজ। মন চায় একবার কথা বলি, একটা মেসেজ পাঠিয়ে ফেলি, ক্লোজার পাই। কিন্তু মনে রেখো, প্রতিবার যখন তুমি সাইলেন্স ভাঙো, তুমি তোমার শক্তি আবার ওকে দিচ্ছ। এই যাত্রাটা পাওয়ার ফিরিয়ে নেওয়ার জন্য, দেওয়ার জন্য না। নীরবতা শুধু তার জন্য নয়, তোমার জন্য। এটা সেই জায়গা যেখানে তুমি নিজেকে আরাম দাও, বেড়ে ওঠো, আর তারপর একটা নতুন রূপ নিয়ে ফিরে আসো। সেই রূপ নিয়ে যার কেউ উপেক্ষা করতে পারে না। তো যদি তুমি এই শিল্পটাকে গ্রহণ করার জন্য প্রস্তুত, কমেন্টে লেখো, আমার নীরবতা আমার শক্তি। জোরে লেখো, কারণ এটা কোনো ডায়লগ নয়, তোমার সংকল্প। মনে রেখো, যে মানুষ নীরবতায় শক্তিশালী হয়ে ওঠে, সে কখনো দুর্বল হয় না। আর যখন তুমি চুপ থাকার মাস্টার হয়ে যাবে, তখন পৃথিবী তোমার কণ্ঠস্বরের অপেক্ষা করবে, কারণ তোমার নীরবতা এখন তোমার পরিচয় হয়ে গেছে। 5. অপ্রয়োজনীয় চিন্তা ছেড়ে দাও এবং অবিচলিত হও। উদাসীনতার দর্শন। এখন যখন তুমি নীরবতার কৌশলে পারদর্শী হয়েছ, তখন সময় এসেছে সেই স্টোয়িক দর্শন মানার যা একজন পুরুষকে অটুট, অবিচলিত আর অজেয় করে তোলে। এই হলো উদাসীনতার দর্শন। দেখ ভাই, এটা সেই অবস্থা যেখানেই তুমি বাহিরের জিনিসে রিয়্যাক্ট করা বন্ধ করে দাও এবং নিজের ভিতরের জগৎ নিয়ন্ত্রণ করা শুরু করো। কারণ সত্যি কথা হলো, ও তোমার ব্যাপারে কি ভাবছে, কি করছে, কারে বেছে নিচ্ছে, এসব তোমার পরিচয় নয়। আর যেদিন এই কথা মন থেকে বুঝে নেবে, সেই দিন থেকে কেউ তোমাকে নাড়াতে পারবে না, ভেঙে দিতে পারবে না, ম্যানিপুলেট করতে পারবে না। এখন হয়তো ও চায় তুমি এখনও কষ্ট পাও, ভাবো কেন চলে গেল, আমার মধ্যে কি কম ছিল। সে আশা করে তুমি এখনও সেই স্বীকৃতির অপেক্ষায় আছো যে ও একবার বলবে, হ্যাঁ তুমি ভালো ছিলে। কিন্তু শোনো, স্টোইসিজম আমাদের শেখায় উদাসীনতা হলো সবচেয়ে বড় শক্তি। যখন তুমি তোমার সুখ, পরিচয় আর মূল্য অন্যদের কাজকর্মের সাথে জুড়ে রাখা বন্ধ করে দাও, তখনই তুমি সত্যিকারের স্বাধীনতা পেয়ে যাও। এপিকটেটাস বলেছিল, তোমার সাথে যা ঘটে তা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো তুমি তার প্রতি কেমন প্রতিক্রিয়া দেখাও। উদাসীনতা মানে পরোয়া না করা নয়, এর মানে হলো শুধু সেই জিনিসটার প্রতি যত্ন নেওয়া যা তোমার গ্রোথের যোগ্য। আর সত্যিটা হলো, এখন তার ওপিনিয়ন, তার চয়েস, তার কারণ তোমার গ্রোথের যোগ্য নয়। যখন তুমি হঠাৎ করে ইনডিফারেন্ট হয়ে যাও, মানে কোনো জিনিসের রিয়েকশন দেওয়া বন্ধ করে দাও, তখন সামনে যারা আছে তাদের জন্য এটা একটা সাইকোলজিক্যাল শক। তারা ভাবতে শুরু করে, এখন তাকে কেন কিছু মনে হচ্ছে না? সে কি সত্যিই মুভ অন করে ফেলেছে? আমি কি তাকে আন্ডার এস্টিমেট করে ফেলেছি? আর এই ইনডিফারেন্সই তাকে ভিতর থেকে ঝাঁকিয়ে দেয়। ডার্ক সাইকোলজিতে একে বলে সাইকোলজিক্যাল ডমিনেন্স, মানে কিছু না বলে, কোনো রিয়াকশন না দেখিয়ে অন্যের ওপর প্রভাব ফেলা। তুমি কিছু বলো না, কিন্তু তোমার চুপচাপ থাকা আর উদাসীনতা একটাই বার্তা দেয়, আমার তোমার ভ্যালিডেশনের দরকার নেই, আমি নিজেই সম্পূর্ণ। এটাই সেই শক্তি যা তোমাকে ম্যাগনেটিক বানায়। কারণ মানুষ সেই ব্যক্তির দিকে আকৃষ্ট হয় যার ভিতর নিজেকে ভরা থাকে, যে কারো অনুমতির দাস নয়। কিন্তু মনে রাখো, উদাসীনতা মানে এই নয় যে তুমি পাথর হয়ে যাও বা অনুভূতিহীন হয়ে পড়ো।
এর মানে হলো তোমার অনুভূতিগুলিকে একটা সঠিক দিক দেওয়া। তুমি সেই জিনিসগুলোর দিকে মনোযোগ দাও যা তোমার নিয়ন্ত্রণে আছে, তোমার উন্নতি, তোমার সুখ, তোমার লক্ষ্যগুলো। স্টোইকরা বিশ্বাস করত আসল মানুষ হল সে যিনি প্রকৃতির নিয়ম অনুযায়ী জীবনযাপন করে, অর্থাৎ নিজের আত্মা, ভাগ্য আর উদ্দেশ্যের সাথে সামঞ্জস্য রেখে। যখন তুমি নিজের উদ্দেশ্যের সাথে জীবন কাটানো শুরু করো, তখন কোনো প্রত্যাখ্যান বা বদলের আঘাত তোমাকে নাড়াতে পারে না, কারণ এখন তুমি জানো তোমার মূল্য কারোর স্বীকৃতির ওপর নির্ভর করে না। তুমি আগেই পুরো, যথেষ্ট এবং নিজের মধ্যে একটা ব্রহ্মাণ্ড। আর এই অনুভূতিটাই তোমার সবচেয়ে বড় আকর্ষণ হয়ে ওঠে। হ্যাঁ, উদাসীন থাকা সহজ নয়। প্রতিদিন তোমার মন বলবে, ও কি করছে, ও খুশি নাকি না। কিন্তু ঠিক তখনই নিজেকে জিজ্ঞেস করো, এই ভাবনা আমার উন্নতিতে সাহায্য করে কি? যদি না করে, তাহলে ওটাকে ছেড়ে দাও। তোমার শক্তি আবার নিজের মধ্যে লাগাও, কারণ তোমার জীবন, তোমার স্বপ্ন, তোমার পরিশ্রম এখন শুধু তোমার জন্য, ওর জন্য নয়। 6. সোশ্যাল প্রুফের জাদু। এখন ওদের আফসোস হবে। এখন যখন তুমি উদাসীনতার দর্শন মেনে নিয়েছ, তখন সময় এসেছে তোমার ট্রান্সফরমেশনে আরেকটা লেয়ার যোগ করার, যা মনোবিজ্ঞান আর পারসেপশন দুটোর ওপর ভিত্তি করে। এর নাম সোশ্যাল প্রুফের ফেনোমেনন। এটাই সেই মনোবৈজ্ঞানিক অস্ত্র যা তোমার ব্যাপারে মানুষের মতামত আর বিশেষ করে তাদের ভাবনাই পাল্টে দেয়। আর যখন এটা সঠিকভাবে করা হয়, তখন সে শুধু তোমার চলে যাওয়ার দুঃখ করে না, বরং নিজের পুরো চিন্তাভাবনা, পুরো বিচার বোধকেই প্রশ্ন করে ফেলে। আসলে এই সোশ্যাল প্রুফ কি? সরল ভাষায় বলতে গেলে মানুষ সেইটাই মেনে নেয় যা পৃথিবী মেনে নেয়। অর্থাৎ যদি পৃথিবী তোমাকে সম্মান দেয়, তোমার আশেপাশের মানুষ তোমাকে পছন্দ করে, তোমার ইজ্জত করে, তাহলে পৃথিবী নিজেকে যোগ্য মনে করতে শুরু করে। এই কারণেই আমরা এমন মানুষের দিকে আকৃষ্ট হই যারা অন্যদের নজরে থাকে। মানুষদের মধ্যে সম্মান আর প্রশংসা পাওয়া যায়। ভাবতো, যখন সে তোমাকে দেখবে একজন এমন মানুষ হিসেবে যিনি নিজের জীবনে সুখী, সফল, বন্ধুদের ঘেরাওয়ালা আর এমন একটা জীবনযাপন করছে যা উদ্দেশ্য আর শান্তিতে পূর্ণ, তখন তার মনের কোনো না কোনো জায়গায় একটা কথা গভীরভাবে ছুঁয়ে যাবে। সে ভাববে, আমার ছাড়া সে আরও ঝলমলে হয়ে উঠেছে। এই অনুভূতিটা তাকে ভেতর থেকে নাড়া দেবে। এখন আলোচনা করি এই সোশ্যাল প্রুফকে কিভাবে কাজে লাগানো যায়। প্রথম ধাপ হলো তোমার সামাজিক পরিবেশকে আপগ্রেড করা। এমন মানুষের সঙ্গে থাকো যারা তোমাকে অনুপ্রাণিত করে, চ্যালেঞ্জ দেয় আর তোমার সেরাটা বের করে। আত্মসংকোচ দূরে ফেলে দাও। পুরনো ভালো বন্ধুদের সঙ্গে আবার যোগাযোগ করো। নতুন মানুষের সঙ্গে পরিচিত হও। এমন পরিবেশে থেকো যেখানে তোমার উন্নতি হয়। এটা শুধু দেখানোর জন্য নয়, সত্যিকারের উন্নতির জন্য প্রয়োজন। যখন সে দেখবে তুমি এখন একা নও, বরং এক শক্তিশালী আর পজিটিভ গ্রুপের মধ্যে আছো, তখন সে বুঝবে তোমার মূল্য আরও বেড়ে গেছে। দ্বিতীয় ধাপ হল তোমার যাত্রা দেখানো, কিন্তু ভাবনা চিন্তাভাবনার সাথে। এটা মানে সবসময় পোস্ট করা বা তোমার জীবনের নাটক শেয়ার করা নয়, বরং বুঝে শুনে ছোট ছোট গ্লিম্পস দেখাও। যেমন জিমে পরিশ্রম করে নতুন কোনো স্কিল শিখতে, যেভাবে নতুন কোনো শহরে ঘুরতে যাওয়া বা নতুন কোনো মাইলস্টোন অর্জন করা। এই ছোট ছোট মুহূর্তগুলো থেকে একটা গল্প গড়ে ওঠে যা বলে, আমি আমার জীবনের নতুন অধ্যায় লিখছি, আর সেটা তোমাকে ছাড়া। আর সত্যিটা হলো, তুমি এগুলো ওকে দেখানোর জন্য করছো না, তুমি এগুলো করছো নিজের জন্য। কিন্তু যখন সে দেখবে যে তুমি এখনো পড়নি, বরং আরও উপরে উঠেছ, তখন তার মধ্যে একটা কাঁটা লাগবে। আমি কি ভুল করেছিলাম? আর এটাই সেই আফসোস যা তাকে শান্তিতে ঘুমাতে দেবে না। তৃতীয় ধাপ হল তোমার এনার্জি আপগ্রেড করো, কারণ সোশ্যাল প্রুফ শুধু অন্যদের চোখে খেলা নয়, এটা এনার্জির খেলা। যখন তুমি নিজের চারপাশে পজিটিভিটি, অ্যাম্বিশন আর সাফল্যকে আমন্ত্রণ জানাও, তখন তোমার ভিতর থেকে একটা আলাদা কনফিডেন্স বেরোয়, যা পারফিউমের মতো চারদিকে ছড়িয়ে পড়ে। মানুষ তোমার সঙ্গে থাকতে চায়, তোমার মতো হতে চায়, আর তোমার উপস্থিতি নিজেই একটা স্টেটমেন্ট হয়ে ওঠে। আর এই এনার্জি ভীষণ আকর্ষণীয় হয়, কারণ এখন তুমি ভ্যালিডেশনের পিছনে ছুটছ না, এখন তুমি নিজেই ভ্যালিউ হয়ে গেছো। মার্কাস অরেলিয়াস বলেছিল, আর ঝগড়া বন্ধ করো যে একজন ভালো মানুষ কেমন হওয়া উচিত, নিজে হয়ে যাও। এটাই সোশ্যাল প্রুফের আসল মানে, দেখানোর জন্য নয়, আসল পরিবর্তন। এমন একটা জীবন গড়ো যার ওপর তোমার গর্ব হয়, যেখানে তোমার ভ্যালিউ, তোমার গোল আর তোমার উদ্দেশ্য স্পষ্ট থাকে। কারণ যখন তুমি সত্যি হবে, পৃথিবী তোমার গর্জন নিজেই শুনবে। আর মনে রেখো, এটা সব বদলা নেওয়ার জন্য নয়,
এটা সব তোমার নিজের জন্য, নিজের আসল চেহারা দেখানোর জন্য, যা তুমি সব সময় হতে পারতে। যখন তুমি নিজেকে প্রমাণ করবে, তখন পৃথিবী আর সেই মেয়েটা দুজনেই মানতে বাধ্য হবে যে তারা একটা সত্যিকারের হিরে হারিয়েছে। নাম্বার 7, মানসিকতার পরিবর্তন। এখন হও অপ্রতিরোধ্য, আনস্টপেবল। তুমি এখন পর্যন্ত অনেক কিছু শিখেছ। তুমি নীরবতার শক্তি বুঝেছ, উদাসীনতার দর্শন মেনে নিয়েছ, আর সামাজিক প্রমাণের কলায় পারদর্শী হয়েছ। কিন্তু এখন সময় এসেছে চূড়ান্ত ধাপের, এমন এক মানসিকতার যেখানে প্রবেশ করতে তোমার কেউ বাধা দিতে পারে না, যেখানে তুমি সত্যি আনস্টপেবল হয়ে ওঠো। দেখ ভাই, এটা শুধু মুভ অন করার ব্যাপার নয়, এটা সেই জীবন গড়ার ব্যাপার যা এত মহান, এত অটল যে কোনো সম্পর্ক, কোনো মানুষ, কোনো ব্যথা তোমার পথে দেওয়াল হয়ে দাঁড়াতে পারে না। আর যখন তুমি সেই স্তরে পৌঁছো, তখন তার রিগ্রেট নিজে থেকেই শুরু হয়ে যায়, কারণ তোমার গ্রোথ, তোমার উজ্জ্বলতা নিজেই কথা বলে, কোনো বদলা ছাড়া, কোনো প্রমাণ ছাড়া। এখানে বেশিরভাগ মানুষ ভুল করে, তারা অতীতে আটকে যায়, বারবার ভাবে কোথায় ভুল হলো, আমি আর কি করতে পারতাম। কিন্তু সত্যিটা হলো, অতীত বদলানো যায় না, যা তোমার হাতে আছে সেটা হলো ভবিষ্যৎ, আর সেটা শুরু হয় একটা ছোট্ট সিদ্ধান্ত থেকে। পেছনে তাকানো বন্ধ করো আর সামনে এগিয়ে যাও। আনস্টপেবল মাইন্ডসেট গড়ে তোলার ধাপ। ভিকটিম হওয়া বন্ধ করো, আর বলো না এটা আমার সঙ্গে কেন হলো, বরং জিজ্ঞেস করো আমি এখান থেকে কি শিখব। এটাই আসল স্টোইক চিন্তাধারা। মার্কাস অরেলিয়াস বলেছিলেন, অ্যাকশন, বাধাগুলোই অ্যাকশনকে এগিয়ে নিয়ে যায়। যেই জিনিস তোমাকে থামায় সেটাই তোমার সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ হতে পারে। তোমার ব্যথা, তোমার ভাঙন, তোমার ক্ষত, এসব তোমাকে ভাঙার জন্য নয়, তোমাকে গড়ার জন্য এসেছে। বড় লক্ষ্য রাখা, এমন লক্ষ্য যা তোমাকে ভয় দেখায়, যা তোমাকে উত্তেজিত করে, যা তোমাকে সকালে উঠে দাঁড়াতে বাধ্য করে। সেটা হতে পারে নিজের একটা ব্যবসা শুরু করা, কোনো স্কিলে পারদর্শী হওয়া, বা নিজের জীবনকে নতুন রং দেওয়া। তোমার এনার্জি এমন কোনো মিশনে দাও যা তোমার থেকে বড়, কারণ যখন তোমার মনোযোগ বড় লক্ষ্যে থাকে, তখন অতীতের যন্ত্রণা ছোট মনে হয়। ডিসিপ্লিন বা শৃঙ্খলা। আনস্টপেবল হওয়া শুধু স্বপ্ন দেখা নয়, এটা প্রতিদিনের অভ্যাস। প্রতিদিন উঠে সেই কাজ করাই যা কঠিন। জিমে যাওয়া যখন মন থাকে না, বই পড়ে মনোযোগ দেওয়ার ইচ্ছা না থাকা সত্ত্বেও পড়া। সত্যিকারের সাফল্য একদিনে আসে না, সেটা আসে প্রতিদিনের ধারাবাহিকতা থেকে। সত্যিকারের আত্মবিশ্বাস বাহ্যিক স্বীকৃতি থেকে নয়, নিজের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করার মাধ্যমে আসে। প্রতিবার যখন তুমি নিজের দেওয়া প্রতিজ্ঞা রক্ষা করো, তখন তুমি নিজের ওপর বিশ্বাস গড়ে তোলো। তুমি পড়বে, কিন্তু প্রতিবার আগের থেকে বেশি শক্ত হয়ে উঠবে। একটু নিজেকে প্রশ্ন করো, আনস্টপেবল ভার্জন অফ মি কেমন দেখায়? ও কেমন হাঁটে, কার সাথে থাকে, কি নিয়ে কাজ করে, ওর স্টাইল কেমন? তারপর ওই ছবি তোমার মনের মধ্যে অনুভব করো, আর আজ থেকে ঠিক করো আমি সেইটাই হব। কাল থেকে না, এখন থেকেই। অনিবার্য অনুতাপ, দ্য ইনএভিটেবল রিগ্রেট। এখন তার আফসোস শুরু হবে। এখন যেহেতু তুমি নিজেকে পুরোপুরি বদলে ফেলেছ, নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ পেয়েছ, নিজের মানসিকতাকে আনস্টপেবল বানিয়েছ, তাই এখন তোমাকে একটা জিনিসের জন্য প্রস্তুত থাকতে হবে, তার আফসোসের জন্য। মনে রেখো, ওই আফসোস আসবেই। আসবে এই জন্য যে এখন তোমার বদল, তোমার গ্লো আপ, তোমার শান্তি প্রতিটা কথার থেকে অনেক জোরে কথা বলে। যখন ও তোমাকে দেখবে সেই ভার্জনে, যে আর ওর ভ্যালিডেশন চায় না, যে ওকে ছাড়াও আগের চেয়ে অনেক বেশি ভালো, বেশি শক্তিশালী আর শান্ত, তখন ওর ভিতর একটা ঝটকা লাগবে। ওর আফসোস একদমই হঠাৎ করে আসে না, এটা শুরু হয় একটা হালকা আগুনের ফুলকির মতো। হয়তো কোনো কমন বন্ধুর কাছে তোমার ভালো কথা শুনে, বা কোনো ছবিতে তোমাকে হাসতে দেখে, অথবা শুধু তোমার নীরবতা অনুভব করেই। কারণ এখন তার জীবনে তোমার সেই এনার্জি আর নেই। ধীরে ধীরে তার ভিতরে একটা প্রশ্ন জাগবে, আমি কি ভুল করেছিলাম? আমি তাকে ছেড়ে দিয়ে কোনো অমূল্য কিছু হারিয়ে ফেলেছি? মানুষের প্রকৃতিই এমন, আমরা কোনো কিছুর দাম বুঝি যখন সেটা আমাদের কাছে থাকে না। যখন সে দেখবে যে মানুষটাকে সে রিপ্লেস করার কথা ভাবছিল, সে এখন একদম আলাদা একটা লেভেলে জীবন কাটাচ্ছে, তখন সে নিজে থেকেই তুলনা শুরু করবে, আর সেই তুলনাই তাকে জ্বালাবে। সে বুঝবে যে তুমি আর সেই মানুষটা নও যে তার অ্যাটেনশনের উপর নির্ভরশীল ছিল। এখন তুমি সেই স্টোইক পুরুষ যাকে নিজের সম্মান, শান্তি আর লক্ষ্যের দ্বারা চালিত। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এই যাত্রাটা কখনোই বদলা নেওয়ার জন্য ছিল না,
স্টোয়িক দার্শনিকরা যেমন বলেছিলেন, যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে সেগুলোর জন্য সময় নষ্ট করো না। তার দুঃখ তোমার দায়িত্ব নয়, সেটা তোমার সাফল্যের একটা সাইড ইফেক্ট মাত্র। আর যখন সে অণুটাকে ডুবে থাকবে, তুমি এত দূরে চলে গিয়েছ যে তোমার ওপর আর কোনো প্রভাবই পড়বে না। যদি কখনো সে ফিরে আসার চেষ্টা করে, একটা হে কেমন আছো মেসেজ পাঠায় বা কোনো অজুহাতে কথা শুরু করে, তবে এটাই তোমার স্টোয়িক পরীক্ষা। মনে রেখো, তোমার আসল শক্তি তোমার রিয়াকশনে নয়, তোমার শান্তিতে আছে। তোমাকে উত্তর দিতে হলেও হতে হবে সম্মানের সঙ্গে, ইমোশন দিয়ে নয়। ওকে দেখিয়ে দাও যে সেই পুরনো মানুষটা এখন মারা গেছে। এখন যে দাঁড়িয়ে আছে সে ইভলভড, সেন্টার্ড এবং নিজেকে নিয়ে সম্পূর্ণ। কারণ আসল জয় হয় তখন যখন কাউকে উত্তর দেবার দরকারই পড়ে না।